আমরা কি জানতাম যদি একবার মনে করি, ওহমের সূত্র জানতাম যে কোনো একটি পরিবাহী অর্থাৎ যাদের মধ্যে দিয়ে আধানের প্রবাহ ঘটে, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে, অর্থাৎ আমরা যদি এই পরিবাহীর দুই প্রান্তে একটা ব্যাটারি যুক্ত করি, কোষ যুক্ত করি, করলে কী হবে, দুটো প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হবে, ফলে এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তড়িৎ প্রবাহ ঘটবে। আর ওহম পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছিলেন যে এই পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা ওর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। আর সেটা থেকে সমান করতে গিয়ে আমরা একটা ধ্রুবক নিয়েছিলাম, যে ধ্রুবকটাকে আমরা বলেছিলাম পরিবাহীর রোধ। আর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা জেনেছিলাম। আজকের আমরা কি শিখব যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার এই যে সরল সম্পর্কটা, সেটা এক্সপেরিমেন্টাল প্রুফ নয়, পরীক্ষালব্ধ ফলাফল নয় যেটা ওহম করেছিলেন। আমরা সেটা করব কি, গাণিতিকভাবে প্রমাণটা করব কিভাবে এই সূত্রটা আসে। খুব সহজ কথায় বলতে গেলে এই যে সূত্রটা আমরা লিখি, এতদিন লিখে এসেছি, তার আগের লাইনগুলো করতে থাকবো। আগে অসংখ্য অনেক কিছু আছে, সেগুলো থেকে ধাপে ধাপে করতে করতে ভি সমানুপাতি আই এসছে। আমরা সেই সূত্রটা প্রতিষ্ঠা করব, এমনকি জানবো রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, যেটা জেনেছিলাম দৈর্ঘ্যের ওপর, ক্ষেত্রফলের ওপর কিভাবে নির্ভর করে সেটা যেমন জানবো, তেমনই জানবো রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাও পরিমাপ করা শিখব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমাদের প্রশ্ন জাগা উচিত যে একটা তারের দুপ্রান্তে, আচ্ছা একটা তার কেন তড়িৎ পরিবহন করে, যদি কেউ এই সহজ প্রশ্নটা করে যে একটা তার ধাতব পদার্থই তড়িৎ পরিবহন করে, প্লাস্টিকের যদি একটা তার নেই, প্লাস্টিক যদি নেই, সে তো তড়িৎ পরিবহন করতে পারে না, বা কাঠ তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে ধাতব পদার্থের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যার জন্য ও তড়িৎ পরিবহন করতে পারে? আসলে কী হয় যেন, ধাতব পদার্থের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন বলতে কাদেরকে বোঝায়? মুক্ত ইলেকট্রন বলতে আমরা যদি পরমাণুর নিউক্লিয়াসের গঠনটা লক্ষ্য করি, কি ছিল, পরমাণুর নিউক্লিয়াস, তার চারপাশের বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াতো। আর জানি যে নিউক্লিয়াসের সবচেয়ে দূরের যে কক্ষটা থাকে সেই কক্ষে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম, ফলে সেই ইলেকট্রনটা কি দুর্বল প্রকৃতির। যেমন সূর্য থেকে সবচেয়ে দূরে যে গ্রহ আছে তার ওপর সূর্যের আকর্ষণ বল কি হবে, স্বাভাবিকভাবে কম হবে। কম হওয়ায় সেই গ্রহটাকে কম আকর্ষণ বলে টানবে। একই রকমভাবে নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে যে ইলেকট্রনটা আছে তার ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম, আর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হয়, সে দুর্বলভাবে আটকে থাকে। সহজ কথায় বলতে গেলে ওই যে ইলেকট্রনটি, অর্থাৎ বাইরের কক্ষের ইলেকট্রনটি, সেটি আলগাভাবে আবদ্ধ। এই যে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটি নিউক্লিয়াস ছেড়ে বা পরমাণু ছেড়ে ঘুরতে পারে, পদার্থের মধ্যে ঘুরতে পারে। এই ইলেকট্রনগুলোকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন কি বলবো? বলছি পরমাণুর মধ্যে প্রকৃতপক্ষে হওয়া উচিত, পরমাণুর মধ্যের ইলেকট্রন আলগাভাবে আবদ্ধ থাকছে, সে ঘুরে বেড়াচ্ছে সেই ইলেকট্রনগুলোকে। সেটা কোথায় ঘুরে বেড়ায়? পদার্থের মধ্যেই ঘুরে বেড়ায়, কারণ পদার্থ অসংখ্য পরমাণু নিয়ে গঠিত। পদার্থের মধ্যে মুক্তভাবে মুক্তভাবে যে ইলেকট্রনগুলি ঘুরে বেড়ায় তাদেরকে মুক্ত ইলেকট্রন বলে। এই ইলেকট্রনগুলো পদার্থের মধ্যে থাকে, পদার্থ ছেড়ে কিন্তু বাইরে যেতে পারে না। এখন শুধু কি আমি যদি একটা ধাতব পদার্থ নিই, সেই পদার্থের মধ্যে শুধু কি মুক্ত ইলেকট্রন থাকবে? অবশ্যই না। মুক্ত ইলেকট্রন থাকবে, তার সঙ্গে কি থাকবে? পরমাণু থাকবে, নিউক্লিয়াস থাকবে, অনেক কিছুই থাকবে, কিন্তু ইলেকট্রনগুলো
ঘুরে বেড়াবে, এই পদার্থের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াবে। এখন বলো, ইলেকট্রন ঘুরে বেড়ালে, এলোমেলোভাবে ঘুরে বেড়ালে কি হবে? দেখবে কিছু সংখ্যক ইলেকট্রন যদি বাঁ দিক থেকে ডান দিকে গতিশীল হয়, এদিকে যদি গতিশীল হয়, কিছু সংখ্যক ইলেকট্রন এদিকে গতিশীল, ফলে আধানের লব্ধি প্রবাহটা কি হয়ে যাবে? শূন্য হবে। অর্থাৎ আধানের লব্ধি প্রবাহ শূন্য হওয়ায় আমরা কি বলতে পারি? বলতে পারি এই পরিবাহীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। কারণ তড়িৎ প্রবাহ মানে কি জানি? তড়িৎ প্রবাহ মানে জানি আধানের প্রবাহ, পরিবাহীর মধ্যে দিয়ে আধানের প্রবাহ। এখন মুক্ত ইলেকট্রনগুলো এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, লব্ধি প্রবাহ কত হয়? মুক্ত ইলেকট্রনগুলি কোনো নির্দিষ্ট দিকে নয়, যে কোনো দিকেই ঘুরে বেড়ায়। মুক্ত ইলেকট্রনগুলি অনিয়মিতভাবে এলোমেলো ঘুরে বেড়ানোর ফলে কি হয়? পদার্থের মধ্যে আধান বলতে এখানটা কি বোঝাচ্ছি? ব্র্যাকেটে ইলেকট্রন লিখে রাখলাম। আধানের লব্ধি প্রবাহ শূন্য হয়, তাই না? লব্ধি প্রবাহ শূন্য হচ্ছে, ফলে প্রবাহ মাত্রা শূন্য হয়। তাই আমরা একটা ধাতব পদার্থকে রেখে দিলে, একটা তামার তারকে রেখে দিলে তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটে না। ইলেকট্রনগুলির অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলির গড় তাপীয় বেগ শূন্য হয়। আচ্ছা, গড় বেগ শূন্য, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ ইলেকট্রনগুলো সব এলোমেলো ছুটে বেড়াচ্ছে, ফলে গড় বেগ শূন্য হবে। কিন্তু গড় তাপীয় বেগ কেন বলা হচ্ছে? আসলে দেখো, এই ইলেকট্রনগুলো কেন ছুটে বেড়াচ্ছে এর মধ্যে? ইলেকট্রনগুলো পদার্থের মধ্যে কেন ছুটে বেড়াচ্ছে? পদার্থের তাপ, একটা পদার্থের তো নির্দিষ্ট তাপমাত্রা আছে। ধরো আমি ঘরের মধ্যে রেখে দিলাম, ঘরের তাপমাত্রা যা, এই পদার্থটা সেই তাপমাত্রায় থাকবে। আর সেই তাপমাত্রায় থাকায় এই পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো সেই তাপটা অর্জন করবে, সেই তাপ শক্তি নেবে, সেই তাপ শক্তির প্রভাবেও ঘুরে বেড়ায় পদার্থটির মধ্যে। তাই এই ইলেকট্রনগুলোকে আমরা বলি তাপীয় ইলেকট্রন। বলা হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলির গড় তাপীয় বেগ শূন্য হয়। এখন দেখো মজার বিষয় কি, এখন আমরা যেই পরিবাহীটার দুই প্রান্তে একটা সোর্স যুক্ত করি, তড়িৎ উৎস যুক্ত করি, সেটা ব্যাটারি হতে পারে, প্রাথমিক কোষ, গৌণ কোষ, যাই খুঁজে। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তে যেই আমরা বিভব পার্থক্য যোগ করব, তখন কি হবে? দেখবে যে, আচ্ছা, বিভব পার্থক্য প্রয়োগ করলে কি হয় বলো দেখিনি। এখানটা যদি আমরা তারের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য প্রয়োগ করি, প্রকৃতপক্ষে কি জানো, তারের দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করার অর্থ হলো তারের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে। কারণ আমরা জানি বিভব পার্থক্য এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে সম্পর্ক ই সমান কি জানি? V/L বা V/D আমরা শিখেছিলাম তো। ডিটা কি? এই দূরত্বটা, তারের দুটো প্রান্তের মধ্যে দূরত্ব, এটাকে আমরা V/L বলতে পারি, ডি না বলে এল বলতে পারি, শিখেছিলাম তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে। অর্থাৎ আমরা যেই তারের দুই প্রান্তে একটা উৎস যোগ করব, তারের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে লিখি 3 নম্বর পয়েন্টে কি হলো, পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করলে পরিবাহীর মধ্যে
তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এখন বলতে পারো যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলে কি হবে, কি হবে বলো তো? দেখো, পরিবাহীর মধ্যে যেই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনগুলো গতিশীল, তো অর্থাৎ প্রতিটি ইলেকট্রনের ওপর বল প্রযুক্ত হবে। ইলেকট্রনের ওপর কোন দিকে বল প্রযুক্ত হবে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। আমরা জানি তো, একটি আধান তড়িৎ ক্ষেত্রে থাকলে আধানের উপর বল ক্রিয়া করে, সেই বলের মান আমরা জানি কত হয়। একটা আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে আধানের উপর ক্রিয়াশীল বল হয় F সমান QE, তাই তো? আর বলের অভিমুখটা কোন দিকে হয়? তড়িৎ ক্ষেত্রের দিকে। কিন্তু আধানটি যদি ঋণাত্মক হয়, সেক্ষেত্রে আধানের উপর যে বল প্রযুক্ত হবে তার অভিমুখ কোন দিকে হবে? বিপরীত দিকে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি, এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলতে পারি, যে যেহেতু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলির ওপর বল ক্রিয়া করবে, তাই না? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রনগুলির উপর, কোন ইলেকট্রনগুলি? যে ইলেকট্রনগুলো এলোমেলো ছুটে বেড়াচ্ছিল তার ওপর, ইলেকট্রনগুলির ওপর বল প্রয়োগ করে। কতটা বল, সেটার মান এখান থেকে গণনা করে দিতে পারি। শুধু ইর জায়গায় এটা লিখব, ইলেকট্রনের আধান যেহেতু আমরা ছোট হাতের ই দ্বারা প্রকাশ করি, তাই ই বল প্রয়োগ করে, ইলেকট্রনগুলির ওপর বল প্রয়োগ করে। এই বলের অভিমুখ কোন দিকে হয়? এই বলের অভিমুখ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে হয়। তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে হয়। এবার বল প্রয়োগ করলে, প্রকৃতপক্ষে তড়িৎ ক্ষেত্রটা আধানের ওপর বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করলে কি হবে? আধানগুলো দেখবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হতে বাধ্য হবে। কেন? আমি তো বাইরে থেকে বল প্রয়োগ করেছি, ফোর্স দিয়েছি। আর ফোর্স দিলে কি হয়? বস্তুটি বা কোনো আধান তড়িৎ ক্ষেত্রের দিকে বা বিপরীত দিকে গতিশীল হবে। এখানে কি হবে? ইলেকট্রনের ওপর যেহেতু বল ক্রিয়া করছে, ইলেকট্রনগুলো এতক্ষণ সব এলোমেলো ছুটে বেড়াচ্ছিল, যেই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে বা যেই বাইরে থেকে উৎসটা যুক্ত করলে ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হতে বাধ্য হয়েছে। আচ্ছা, এই বাধ্য হয়েছে কথাটাও কেন বলা হচ্ছে? সব ইলেকট্রন যে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হবে এর কোনো নিশ্চয়তা নেই। দেখা যায় যাদের তাপীয় গতিবেগ বেশি ছিল, যাদের গতিশক্তি বেশি ছিল, তারা কিন্তু তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বেশি পরিমাণ বেঁকে যাবে না। বেঁকে যাবে কারা? যাদের তাপীয় গতিশক্তি কম ছিল। কিন্তু লব্ধি ফলাফলটা কি আসবে? লব্ধি ফলাফলটা আসবে এতক্ষণ ইলেকট্রনগুলো এলোমেলোভাবে ছুটে বেড়াচ্ছিল বলে প্রবাহ মাত্রাটা শূন্য ছিল। কিন্তু এখন আর প্রবাহ মাত্রা শূন্য হতে পারবে না। কেন শূন্য হতে পারবে না? কারণ ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হতে শুরু করেছে। কার প্রভাবে? বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। আর এই যে উৎসটা যোগ করার ফলে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হতে শুরু করলো, একেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ মানে আধানের প্রবাহ, তাই তো? ফলে আমরা 5 নম্বর পয়েন্টে কি বলতে পারি? 4 নম্বর পয়েন্টে লিখলাম ইলেকট্রনগুলির ওপর বল প্রয়োগ করে, এই বলের অভিমুখ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে হয়। ফলে কি হচ্ছে? ফলে ইলেকট্রনগুলি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে একটি লব্ধি বেগ অর্জন করে। পাঁচ নম্বর পয়েন্টে, ফলে ইলেকট্রনগুলি কি হচ্ছে? ইলেকট্রনগুলি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে লব্ধি বেগ অর্জন করে। এতক্ষণ এলোমেলোভাবে ছুটে বেড়াচ্ছিল, এবার লব্ধি বেগ অর্জন করলো। ফলে
পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ ঘটে। পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে। আশা করি বুঝতে পেরেছ। স্বাভাবিক অবস্থায় মানে তারের মধ্যে দুই প্রান্তে যতক্ষণ না কোনো বিভব পার্থক্য বা উৎস যুক্ত করছি ততক্ষণ কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না। যেই উৎস যুক্ত করলাম সেই সময় তড়িৎ প্রবাহ ঘটবে, অর্থাৎ আধানের একটা নির্দিষ্ট দিকে প্রবাহ হবে। সেটার কারণ সবে আমরা শিখলাম। এখন দেখো, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনগুলি কেমন বেগ অর্জন করবে, অর্থাৎ সমবেগ না সমত্বরণ না সমমন্দন। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার অর্থ ইলেকট্রনগুলির উপর বল প্রয়োগ করা হয়েছে, ফলে ইলেকট্রনগুলি ত্বরণ সহ গতিশীল হওয়া উচিত, তাই না? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলি ত্বরণ সহ গতিশীল হওয়া উচিত। গতিশীল হওয়া উচিত। উচিত কথাটা বলছি কারণ যেহেতু বল ক্রিয়া করেছে, আর নিউটনের সূত্র থেকে আমরা জানি তো বল ক্রিয়া করার অর্থ কি। বল ক্রিয়া করার অর্থ ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রে বা বলের দিকে বা বলের বিপরীত দিকে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ, কি হবে, ত্বরণ সহ গতিশীল হবে। কিন্তু এখানে হতে পারে না। কেন? কারণ আমি এই আগেই বলছিলাম পদার্থের মধ্যে কি থাকে, শুধু তো ইলেকট্রন থাকে না, ওর মধ্যে সেই পরমাণুগুলো আছে, নিউক্লিয়াসগুলো আছে, প্রচুর অসংখ্য আছে। একটা পদার্থের মধ্যে অসংখ্য কোটি কোটি আছে। এখন এই ইলেকট্রনগুলি যখনই এর মধ্যে দিয়ে গতিশীল হতে চাইবে, ওই পরমাণুগুলো বা ওই নিউক্লিয়াসগুলোর মধ্যে কি হবে, বারবার ধাক্কা খাবে বা ওরা নিজেদের মধ্যে ধাক্কা খাবে। এটাই তো স্বাভাবিক, যেহেতু সেই পরমাণু বা নিউক্লিয়াসগুলো স্থির, ফলে ইলেকট্রনগুলোর সংঘর্ষ, বারবার সংঘর্ষ ঘটে। আর বারবার সংঘর্ষ করলে কি হবে, বারবার সংঘর্ষ ঘটলে ইলেকট্রনের গতিটা সমত্বরণ সবার হতে পারে না বা ত্বরিত গতি হতে পারে না, বা ইংরেজিতে বললে অ্যাক্সিলারেটেড মোশন হতে পারে না। বারবার গতিটা বন্ধ হয়ে যায়। কাদের সঙ্গে সংঘর্ষে? ওই পদার্থের মধ্যে যে পরমাণু বা নিউক্লিয়াসগুলো আছে বা নিজেদের মধ্যে সংঘর্ষে। ওই জন্য বলা হচ্ছে ত্বরণ সহ গতিশীল হওয়া উচিত। কিন্তু পদার্থের স্থির পরমাণু বা নিউক্লিয়াসের সঙ্গে বারবার সংঘর্ষের ফলে বারবার সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে কি হচ্ছে, ইলেকট্রনগুলির গতি ত্বরিত হতে পারে না। ত্বরিত বলতে এখানটা কি বোঝানো হচ্ছে, ত্বরিত বলতে এখানে বোঝানো হচ্ছে যে ত্বরণ সহ হতে পারে না। যেহেতু ধাক্কা খাচ্ছে, ত্বরণ সহ মানে কি, আস্তে আস্তে বেগ বাড়বে, কিন্তু ত্বরণ সহ হতে পারছে না। কেন? এই যে বারবার ধাক্কা খাওয়ার জন্য ত্বরিত হতে পারে না। এবার দেখো 7 নম্বরে কি হয়, একটা পরমাণুর সঙ্গে সংঘর্ষ ঘটল, সংঘর্ষ ঘটার পর আর একটা পরমাণুর সঙ্গে সংঘর্ষ যখন ঘটবে, সেই মধ্যবর্তী সময়ে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় ও কিন্তু ত্বরণ সহ গতিশীল হবে। একজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যাওয়ার পর যতক্ষণ না আর একটা পদার্থের পরমাণুর সঙ্গে বা পদার্থের নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষ ঘটছে, ততক্ষণ পর্যন্ত ও ত্বরণ সহ গতিশীল হবে। অর্থাৎ বলতে পারি পরপর দুটি সংঘর্ষের মাঝে, সংঘর্ষের মধ্যবর্তী সময়ে ইলেকট্রনটা এখানটায় সংকেত দিয়ে লিখেছি, ইলেকট্রনটি ত্বরণ সহ গতিশীল হয়।
বোঝা গেল? আচ্ছা, তাহলে কখন ইলেকট্রনগুলি ত্বরণ সহ গতিশীল হয় সেটা বুঝলাম। এখন দেখো ইলেকট্রনগুলোর সঙ্গে কাদের সংঘর্ষ ঘটছিল? পরমাণু বা স্থির নিউক্লিয়াসে। এই সংঘর্ষটা যত বেশি হবে কি হবে? ইলেকট্রনের গতি তত স্তব্ধ হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে আধানের প্রবাহ তত কম হবে, অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে তত কম কারেন্ট যাবে, প্রবাহ মাত্রা কমে যাবে। আর এই ঘটনাকে কি বলে? যে পরিবাহীর মধ্যে দিয়ে আধানের প্রবাহ যত কম হয় আমরা বলি সেই পরিবাহীর রোধ তত বেশি। ফলে বলতে পারি দেখো ইলেকট্রনগুলির সঙ্গে নিউক্লিয়াসের সংঘর্ষ যত বেশি ঘটবে বা পরমাণু সংঘর্ষ যত বেশি ঘটবে রোধের উৎপত্তি তত বেশি হবে, ততই পদার্থের মধ্যে রোধের উৎপত্তি ঘটে। অর্থাৎ রোধটা কিসের উপর নির্ভর করে? এখন দেখো এই সংঘর্ষগুলো কি কি বিষয়ের উপর নির্ভর করবে। স্বাভাবিকভাবে যখন পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে সংঘর্ষের সংখ্যা তত বেশি হবে। আর সংঘর্ষের সংখ্যা বেশি হওয়া মানে কি? ওই যে বলছিলাম ইলেকট্রনের গতিবেগ স্তব্ধ হচ্ছে, অর্থাৎ পরিবাহী বাধা দিচ্ছে আধানের প্রবাহকে, অর্থাৎ পরিবাহী রোধ সৃষ্টি হচ্ছে। সেই কারণেই বলা হয় পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়ে ও রোধ তত বৃদ্ধি পায়। এইটাই লেখা হবে। এবার কি লিখবো? 7 নম্বর পয়েন্ট পর্যন্ত শিখলাম। আট নম্বর পয়েন্টে কি বলতে পারি? ইলেকট্রনগুলির সঙ্গে স্থির নিউক্লিয়াসের সংঘর্ষ যে বিষয়গুলির ওপর নির্ভর করে মানে সংঘর্ষ কতটা হবে, কতবার সংঘর্ষ ঘটবে, সেটা যে বিষয়গুলির ওপর নির্ভর করে পরিবাহীর রোধ ও সেই বিষয়গুলির ওপর নির্ভর করে। যেমন কি? যেমন পরিবাহীর দৈর্ঘ্য কি হবে বলো? পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে সংঘর্ষ তত বেশি ঘটবে, তাই দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ তত বাড়ে। এটা তো বুঝলে সংঘর্ষ ঘটা মানে কি? সংঘর্ষ ঘটা মানে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে পারছে না, ফলে পরিবাহী রোধের উৎপত্তি ঘটেছে। যেমন পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর কি? আর হচ্ছে পরিবাহীর উপাদান, এই বিষয়গুলির উপর নির্ভর করে। কি নির্ভর করে? সংঘর্ষ। আর প্র্যাকটিক্যালি বলতে যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি সেটা হচ্ছে রোধ এই বিষয়গুলির উপর নির্ভর করে। আর একটা বিষয় আমরা জানি যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটলে কি হয়? তাপের উৎপত্তি ঘটে, তাই না? গরম হয়ে যায় তো তারটা। বা ফিলামেন্টের মধ্যে দিয়ে দেখেছো যখন কি ঘটে? ফিলামেন্টের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে, আলো দেয়, এই আসে কোথা থেকে? আলোক শক্তিটা কিভাবে পরিবর্তিত হয় বা তাপটা কোথা থেকে হয়? যেমন হিটারে তড়িৎ প্রবাহ গেলে কি হয়? তাপ উৎপন্ন হয়। তাপটা কোথা থেকে আসে সেটা যদি একটু বোঝে, দেখো 9 নম্বরে বলতে পারি পরিবাহী উষ্ণ হওয়ার কারণ হিসেবে কি বলতে পারি? পরিবাহী উত্তপ্ত হওয়ার কারণ। ওই সংঘর্ষই কিন্তু দায়ী। আসলে কি হয়? ইলেকট্রনগুলো গতিশীল হচ্ছে কার প্রভাবে? বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। হয়ে কি হচ্ছে? পদার্থের সঙ্গে সংঘর্ষ ঘটছে, আর সংঘর্ষ ঘটলে ওদের গতিবেগটা কমে যাচ্ছে, অর্থাৎ গতি শক্তি কমছে। আর শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে কি জানি? এই গতিশক্তিটা কিসে রূপান্তরিত হবে? এই গতিশক্তিটাই কিন্তু তাপে রূপান্তরিত হয়, যেটাকে আমরা বলি তাপ শক্তি। অর্থাৎ আমরা বলতে পারি
সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলির গতিশক্তি হ্রাস পায়, যা গতিশক্তি হ্রাস পেয়ে যাবে কোথায়? যা শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী সূত্রানুসারে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অনেক সময় এত বেশি তাপ উৎপন্ন হয় যেটা আমরা আলোক হিসেবে দেখি, আলোক শক্তি বলা হয়। এই হলো পদার্থের মধ্যে দিয়ে কখন তড়িৎ প্রবাহ ঘটে, তড়িৎ প্রবাহ হলে কি হয় সেটা দেখো আরো একবার মনে করে নেওয়ার চেষ্টা করি। সাধারণ অবস্থায় অর্থাৎ এমনি এরকম একটা তামার তার থাকলে, এটাকে মনে মনে তামার তার যদি ধরি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, তাই তো? কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সব এলোমেলো ঘুরে বেড়ায়, তাই তড়িৎ প্রবাহ ঘটে না। যেই বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, ইলেকট্রনগুলোর উপর বল ক্রিয়া করে, ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হতে চেষ্টা করে, কিন্তু গতিশীল হতে পারে না সবাই। কিন্তু আমরা একটা লব্ধি প্রবাহ দেখি, যেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। আর সেই লব্ধি প্রবাহটা বারবার বাধাপ্রাপ্ত হয় কাদের দ্বারা? নিউক্লিয়াসের দ্বারা, পরমাণুর দ্বারা, বা নিজেদের মধ্যে সংঘর্ষে গতিটা বারবার স্তব্ধ হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে পরিবাহী রোধ। পরিবাহী রোধ কার কার উপর নির্ভর করে সেটাও বুঝলাম। আর পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে কেন তাপ উৎপন্ন হয় সেটা আমরা জানলাম। এরপরেই আমরা শিখব যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে পরিবাহীর মধ্যে দিয়ে আধানের প্রবাহ ঘটছে, সেই আধানের প্রবাহ বা আধানের কতটা বেগ অর্জন করে আধান। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ভুলে গেলে হবে না, আমরা কিন্তু ওহমের সূত্রটা প্রতিষ্ঠা করতে চাইছি যে ভি সমানুপাতি আই, সেটা ধীরে ধীরে যাব, একটা একটা স্টেপে যাব। এটা আগে আমরা থিওরিটা বুঝলাম এতক্ষণ ধরে কি ঘটে পদার্থের মধ্যে। এবার একটু আমরা কি বের করব যেন, বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনগুলি কতটা বেগ অর্জন করে, কতটা গড় বেগ অর্জন করে। আমরা বলেছিলাম ইলেকট্রনগুলোর বেগ ত্বরিত হতে পারে না, কি হয়? দুটো সংঘর্ষের মাঝে ও ত্বরণ সহ গতিশীল হয়, তারপরে আবার বেগ সংঘর্ষের সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? যেই সংঘর্ষ ঘটে বেগ শূন্য হয়ে যায়, তাই তো? তাহলে এবার আমাদের গণনার বিষয় তড়িৎ পরিবাহীর দরুন ও তাপ উৎপন্নটা বুঝে গিয়েছি। এবার একটু আমরা স্রোত বেগ বোঝার চেষ্টা করব। স্রোত বেগ এর অনেকগুলো নাম আছে। কি কি? স্রোত বেগ বলে, বা অনুপ্রবাহের বেগ বলে, বুঝলে? স্রোত বেগ বা অনুপ্রবাহের বেগ কি? খুব সহজ কথায় বললে, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে বা পরিবাহীর দুই প্রান্তে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে, আর তড়িৎ ক্ষেত্র কিভাবে প্রয়োগ করব? ওর দুই প্রান্তে একটা উৎস যোগ করে, এই তো। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে ইলেকট্রনগুলি যে গড় বেগ অর্জন করে তাকে স্রোত বেগ বা অনুপ্রবাহের বেগ বলে। আমরা এই স্রোত বেগ বা অনুপ্রবাহের বেগের রাশিমালা বের করব। একটা কথা ভালো করে খেয়াল করে নাও, পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো দু ধরনের বেগ আছে। একটা হচ্ছে তাপীয় বেগ, অর্থাৎ স্বাভাবিকভাবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ না করলেও ইলেকট্রনগুলোর একটা বেগ থাকে, সেই তাপীয় বেগ।
আর তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার পরে একটা বেগ অর্জন করে, সেটা ত্বরণ সহ বেগ। আর আমরা জানি ত্বরণ সহ যে বেগ অর্জন করে সেটা কি, পরপর দুটো সংঘর্ষের মধ্যে ত্বরণ সহ গতিশীল হয়, তার আগেও নয় তার পরেও নয়। দেখো তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল কত? ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল এফ যদি লিখি, এফ সমান কত আসবে? -E × E। ইটা কি? ইটা হচ্ছে এই পরিবাহীর দুই প্রান্তে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র, বড় হাতের ইটা। আর ছোট হাতের ইটা কি? ছোট হাতের ইটা হলো ইলেকট্রনের আধান। অর্থাৎ আমি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে বা বাহ্যিক উৎস যুক্ত করলে এই পদার্থের মধ্যে ইলেকট্রনগুলির উপর কত বল ক্রিয়া করে সেটা এটা। এবার যদি বলি প্রতিটি ইলেকট্রনের উপর যদি ওই বল ক্রিয়া করে, ইলেকট্রনের ত্বরণ কত? ইলেকট্রনের ত্বরণ, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে ইলেকট্রন যে ত্বরণ অর্জন করে সেটা কত? ত্বরণকে যদি আমরা এ দ্বারা লিখি, এর মান কত হবে? F/m। আমরা নিউটনের সূত্র থেকে জানি তো, ত্বরণ মানে বল বাই ভর, F/m, অর্থাৎ -E/m। এমটা কি এখানে বলে দেওয়া উচিত, এম হলো ইলেকট্রনের ভর, আর ইটা কি? ছোট হাতের ই, ইলেকট্রনের আধান। এর মান তো আমরা সবাই জানি, ইলেকট্রনের আধান কত হয়? এর মান 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর ক্যাপিটাল ইটা কি? ক্যাপিটাল ইটা হলো প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র, এই ত্বরণ সহ গতিশীল থাকে। এটা ভেক্টর রাশি দিই, যেহেতু প্রাবল্যটাকে আমরা ভেক্টর দিয়েছি তাই ত্বরণটাকে ভেক্টর রাশি দিলাম। এখন বলো এই ত্বরণটা কি সর্বদাই থাকে? এটা কিন্তু অনেকবার বলে দেওয়া হয়েছে এতক্ষণে, না, পরপর দুটি সংঘর্ষের মাঝে তার আগে যে বেগটা থাকে সেই বেগটাকে আমরা কি বলি? তাপীয় বেগ। আর তাপীয় বেগ কত হয়? তাপীয় গড় বেগ আমরা 0 জানি, শুরুতেই বলছিলাম। তাপীয় গড় বেগ 0 বলেই তো পদার্থের মধ্যে ইলেকট্রনের মূলবধি প্রবাহ পাওয়া যায় না, বা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনগুলি, মুক্ত ইলেকট্রন, আরো সহজ কথায় বললে মুক্ত ইলেকট্রনগুলি পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে এই ত্বরণ সহ গতিশীল হয়। বোঝা গেল? এই ত্বরণ সহ গতিশীল হচ্ছে। এখন পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়টা কত? মানে পরপর দুটো সংঘর্ষ ঘটতে মাঝখানে কতটা সময় নেয়? এটা খুব জটিল প্রশ্ন। আমরা কারণ জানি এখন এই যে পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো যে সংঘর্ষ ঘটবে সে তো নিশ্চয়ই সমান সময় নেবে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংঘর্ষ ঘটবে, বিভিন্ন সময় নেবে। অর্থাৎ পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় কি হবে? আলাদা আলাদা হবে। আমি ধরছি যে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়, যে কোনো একটা সময় টি ধরে নিলাম। আমাদের প্রকৃতপক্ষে গণনা করা উচিত গড় সময়। ইলেকট্রনগুলো এই যে বারবার ধাক্কা খাচ্ছে, এই ধাক্কার মধ্যবর্তী গড় সময় বের করা উচিত। তা আমি আপাতত একটা যে কোনো XYZ কোনো একটা সময় ধরছি, সেই সময়টাকে ছোট হাতে টি বলছি। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় টি হলে ইলেকট্রন কর্তৃক সংঘর্ষের পূর্বে ইলেকট্রন কর্তৃক অর্জিত বেগ মানে কি বলছি ভালো করে বোঝো। একটা সংঘর্ষ ঘটলো, আমার সঙ্গে ধরো সংঘর্ষ ঘটলো, ঘটার পর তোমার সঙ্গে সংঘর্ষ ঘটার মধ্যবর্তী সময়ে ত্বরণ সহ গতিশীল হবে। এই যে আমার সঙ্গে সংঘর্ষ ঘটার পর ও কি হচ্ছে? ত্বরণ সহ তোমার দিকে গতিশীল হচ্ছে। এখন যতক্ষণ না তোমার
কাছে পৌঁছাচ্ছে বা তোমার সঙ্গে ধাক্কা খাচ্ছে ততক্ষণ ত্বরণ সহ গতিশীল হবে, অর্থাৎ ততক্ষণ বেগ বাড়তে থাকবে। এইভাবে বেগ বাড়তে বাড়তে তোমার কাছে গিয়ে যখন পৌঁছালো তখনও কতটা বেগ অর্জন করলো, সেটাই আমি লিখছি যে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় টি হলে আরও একটি সংঘর্ষের পূর্বে, ঠিক পরের সংঘর্ষটা হওয়ার পূর্বে ইলেকট্রন কর্তৃক কত অর্জিত বেগ হচ্ছে। ইলেকট্রন কর্তৃক অর্জিত বেগ কি লিখতে পারি? দেখো, অর্জিত বেগ আমরা এরকমভাবে লিখতে পারি একমাত্রিক গতি সমীকরণ থেকে। ভি সমান V0 প্লাস এটি। আমরা এমনি এই সম্পর্ক জানি তো, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান V0 প্লাস এটি। এই V0টা কি জানো? V0টা হচ্ছে এই যে আমি বলছিলাম আমার সঙ্গে ধাক্কা খাওয়ার ঠিক আগে যে বেগটা হচ্ছিল প্রাথমিক বেগ, তারপরে এ ত্বরণ সহ গতিশীল হচ্ছে। আর সেই ত্বরণের মানটা এখানটা লিখে রেখেছিলাম, মুছে দিলাম। এ ত্বরণ সহ গতিশীল হচ্ছে কতক্ষণ ধরে? টি সময় ধরে। অর্থাৎ আমার কাছে যখন এসে ধাক্কা খাচ্ছে তখন বেগ V0 অর্জন করার পর তোমার কাছে পৌঁছানো পর্যন্ত কত বেগ অর্জন করলো, সেটা হচ্ছে V0 প্লাস এটি। এই V0টা হচ্ছে ইলেকট্রনগুলির গড় তাপীয় বেগ। ইলেকট্রনগুলির গড় তাপীয় বেগ, বলছিলাম তাপীয় বেগ মানে স্বাভাবিকভাবে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে প্রয়োগ না করলে যে বেগ অর্জন করে। আর যদিও এই ইলেকট্রনগুলির গড় তাপীয় বেগের মান কত ধরে নিয়েছি? 0 ধরে নিয়েছি, নয় 0 হয়। ফলে আমরা দেখো কত বেগ অর্জন করে পরপর সংঘর্ষের মাঝে? 0 প্লাস এই V0টা তো 0 হবে তাপীয় বেগের জন্য। এর মান কত? এর মান হচ্ছে ই বাই এম আর টি বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আর মাইনাস চিহ্ন দিলাম না। মাইনাস চিহ্নটা প্রকৃতপক্ষে দেওয়া হয়েছিল কেন? যে ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল সেটা বোঝানোর জন্য। আমরা এখন কি করছি? এখন মান গণনা করছি। মান গণনা করছি বলে এখানে আর মাইনাস চিহ্ন বসালাম না, ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করে এখানটা লিখে দিই, ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করে। ঋণাত্মক চিহ্নটা কি বোঝায়? শুধুমাত্র বোঝায় যে ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল। অর্থাৎ ইলেকট্রনগুলো কত বেগ অর্জন করলো? দেখো ই বাই এম ইন্টু টি, প্রত্যেকটা রাশি জানি কোনটা কি। এই যে বেগ অর্জন করলো পরপর যে কোনো দুটো সংঘর্ষের মাঝে। এখন পরপর দুটো সংঘর্ষের মাঝে বিভিন্ন সময় হবে, অর্থাৎ টি এর মান আলাদা আলাদা হবে। ধরো আমার আর তোমার মাঝে সংঘর্ষ করতে 1 সেকেন্ড সময় লেগেছে, তোমার সঙ্গে তোমার বন্ধু যে আছে এই পদার্থের মধ্যে অবশ্যই সেই নিউক্লিয়াসগুলো কল্পনা করতে পারছো তো? নিউক্লিয়াসগুলো আরেকটা নিউক্লিয়াসের সঙ্গে যেই সংঘর্ষ ঘটবে, তোমার সঙ্গে ধাক্কা খাওয়ার পর আরেকটা নিউক্লিয়াসের সঙ্গে যখন সংঘর্ষ ঘটবে সেই সময়টা T2 নিল, আবার সেখান থেকে আরেকটা সংঘর্ষ করতে T3 সময় লিখবে। অর্থাৎ প্রত্যেকটি সংঘর্ষের জন্য যদি আলাদা আলাদা সময় নেয় সেক্ষেত্রে বেগের মান কী হবে? আলাদা আলাদা আসবে। একবার T1 বসাবো, একবার T2 বসাবো, একবার T3 বসাবো। এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? গড় বেগ। গড় বেগ বের করার জন্য গড় সময় বের করতে হবে। তাই আমরা লিখে নিচ্ছি পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী গড় সময় যদি টাও ধরে নিই, দেখো পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় সময় টাও, এই টাউটাকে একটা ভালো নাম দেওয়া হয়েছে। টাউটাকে কি বলা হয় জানো? টাউ, এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম বা স্লথন কাল। ইংরেজিতে বললে রিল্যাক্সেশন টাইম। এটা কি? ওই যে পদার্থের মধ্যে, এই পদার্থটার মধ্যে ইলেকট্রনগুলো প্রচুর সংঘর্ষ করছে, সেই ইলেকট্রনগুলোর যে কোনো দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় আমি ধরে নিচ্ছি টাউ। এই টাউয়ের মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি। টাউয়ের মান কতটা হবে সেটাও সমীকরণ প্রতিষ্ঠা করা যায়, আপাতত আমাদের করতে হবে না, আমরা টাউ জেনে নেব। তাহলে টাউ যদি হয় মধ্যবর্তী গড় সময় টাউ হলে কি লিখতে পারি? টাউ হলে অর্জিত গড় বেগ। অর্জিত গড় বেগ কত? সেটাকে আমরা VD দ্বারা লিখি। কেন ডি বলছি? VD এই যে মানটা এটাকেই লেখা হচ্ছে। দেখো VD সমান কত? ই বাই এম ইন্টু টাউ। এটাই হলো স্রোত বেগের রাশিমালা। কারণ কি? স্রোত বেগের রাশিমালায়
সংজ্ঞাটা আমরা যখন লিখেছিলাম মনে করে দেখো, বা লেখা যেটা আছে তোমরা দেখো কি বলেছিলাম, যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে ইলেকট্রনগুলি যে গড় বেগ অর্জন করে সেটাকেই তো শোধ বেগ বলে। এই যে গড় বেগ অর্জন করলো, ওই জন্য এই রাশিমালাটাকে বলছি শোধ বেগের রাশিমালা। ডি দ্বারা লেখা হলে কেন, আসলে এই শোধ বেগ এর ইংরেজি হচ্ছে কি জানো, ডিফট ভেলোসিটি, ডিফট ভেলোসিটি, তাই আমরা ডি দ্বারা লিখেছি। তাহলে বুঝতে পারলে ইলেকট্রনগুলো প্রথমে কি ছিল, যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়নি এলোমেলো ছুটে বেড়াচ্ছিল, গড় বেগ শূন্য ছিল। যেই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম তখন ইলেকট্রনগুলো একটা শোধ বেগ অর্জন করলো। সেই শোধ বেগের মান কত, ই বা এম ইন্টু টাউ। আরও সহজ কথায় বললে ইলেকট্রনগুলো এই গতিবেগে পদার্থের মধ্যে গতিশীল হবে। আর শোধ বেগের একক কি হবে, শোধ বেগের একক কিন্তু এর এককটা কি হবে, ভিডির একক। শোধ বেগ বলছি তো, এটা এক ধরনের বেগ, এমনি বেগের যা একক হয়, অর্থাৎ মিটার পার সেকেন্ড। ইলেকট্রনগুলো এই বেগ সহ পদার্থের মধ্যে গতিশীল হবে। কোন দিকে গতিশীল হবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। কখন গতিশীল হবে, যখন আমরা ওর দুই প্রান্তে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব। আশা করি বুঝতে পারলে। এই হলো ইলেকট্রনগুলো কতটা বেগ অর্জন করে। এখনও কিন্তু আমাদের ওহমের সূত্র এলো না, আমরা আসবো এর পরের পার্টে।